এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনি এখানে কি করছেন শারহান ভাই? সারহান একটু নড়ে চড়ে উঠল। অরিত্রিকার কথায় পাত্তা না দিয়ে সরু দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেঁদেছিস কেন? অরিত্রিকার মনে হালকা ভালো লাগার দোলা দিল। সারহান ভাই তার মুখশ্রী খেয়াল করেছে, তার ওষ্ঠের কোণে বিরাজ করছে মৃদু হাসির রেখা। মনটা নিমেষেই ফুরফুরো হয়ে গেল তার। ভালো লাগার প্রজাপতি যেন উড়ছে মন আকাশে। অরিত্রিকা উচ্ছ্বসিত ভাব অপ্রকাশিত রেখে বলল, ইফা আপু চলে গেল ভাই। সারহান কিছুটা সময় চুপ থেকে সরাসরি প্রশ্ন করলো, তোর কি মনে হয় আমি মায়ের কথা মতো বিয়েটা না করে ভুল করেছি? অরিত্রিকা আন্দাজ করলো কেন সারহান এমন প্রশ্ন করেছে। সকাল হতে তানিয়া বেগম রুম থেকে বাইরে বের হয়নি। আরশাদ সাহেবও গম্ভীর হয়ে আছেন, কারো সাথে তেমন কথা বলছেন না। সাথী বেগমও চুপচাপ নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আজমল সাহেব দু একটা কথা বলেছেন। সাদাত আর অরিত্রিকা সকাল হতে এসব শুধু পর্যবেক্ষণ করছে। বাড়ির পরিবেশ অস্বাভাবিক। অরিত্রিকা শান্ত কণ্ঠে বড়দের ন্যায় সারহানের প্রশ্নের জবাব দিল, আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড়। আমার থেকে আপনার বোঝার ক্ষমতা বেশি, জীবন সম্পর্কেও ধারণা বেশি। বিয়েটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ইফা আপুকে কেন বিয়ে করলেন না তা অস্পষ্ট থাকলেও কিছুটা অবগত আমি। আপনি না করেছেন হয়তো আরও কোনো কারণ আছে। যাই হোক, আমার দৃষ্টিকোণ থেকে ভুল বা সঠিক কোনোটাই বলবো না। আপনার যা ভালো মনে হয়েছে তাই করেছেন। একটা কথা কি জানেন, আমি ইফা আপুর চোখে আপনার জন্য ভালো লাগার থেকে বেশি ভালোবাসা দেখেছি। আপনি তবুও তাকে রিজেক্ট করেছেন। এসব এখন ভেবে আর লাভ নেই। আমার মনে হয় বড় মার রাগ ভাঙানো জরুরি আপনার। সকাল থেকে তো আমাদের সাথেও কথা বলছে না। সারহান অরিত্রিকার বলা কথাগুলো শুনে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, আমার মনে হয় তোর মোটিভেশনাল বক্তা হওয়া উচিত। কেন? জানতে চাইলাম একটা কথা আর তুই বললি কি করা উচিত আমার। অরিত্রিকা বিরক্ত হলো খুব, তবুও স্বাভাবিকভাবেই বলল, আমার থেকে জানতে চাইছেন তাই বলেছি, তা না হলে বলতাম না। সারহানের আর অরিত্রিকার সাথে তর্ক করার ইচ্ছে হলো না। সে অরিত্রিকাকে আর কিছু না বলে চলে যাবে, এমন সময় অরিত্রিকা ডেকে উঠল। সারহান পা থামিয়ে অরিত্রিকার দিকে তাকিয়ে ইশারা করলো, কি হয়েছে। অরিত্রিকা মনের মাঝে জমিয়ে রাখা কথাগুলো উপস্থাপন করলো। আপনি গতকাল বলেছিলেন যে যে রমণী আপনার জীবনে নিজ ইচ্ছেতে জড়াতে চাইবে তাকে আপনি জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করবেন। আপনি হয়তো জানেন অনেক রমণী নিজ ইচ্ছেতেই আপনার জীবনে আসতে চাইবে। তখন আপনি কাকে বেছে নেবেন? সারহানের মুখ গম্ভীর থাকলেও রহস্যময় হাসির রেখা ফুটে উঠল। মূলত অরিত্রিকার এমন প্রশ্ন যেন সারহানকে কিছুটা বিস্মিত করেছে, তবে একটু মজাও পেয়েছে সে। সারহানকে অরিত্রিকা এমন একটা প্রশ্ন করবে তা একটু অবাক করার। সারহান রহস্যময় হাসি ওষ্ঠকণে বজায় রেখেই বলল, সেই রমণী নিশ্চয়ই বাকিদের থেকে আলাদা হবে। নিশ্চয় বলতে চাইছেন আপনার জন্য তার মনে প্রগাঢ় ভালোবাসা লুকায়িত থাকবে। আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, সুখে দুঃখে পাশে থাকবে, কখনো আপনাকে ভুল বুঝবে না, আপনার সাথেই সারাটা জীবন কাটিয়ে দেবে। একটা কথা কি জানেন, আমি খেয়াল করেছি ভালোবাসা কখনো বয়স দেখে হয় না। আবার অপ্রকাশিত ভালো লাগার অনুভূতি কারো হয়েও ভালোবাসায় পরিণত হয়। প্রথম ভালোবাসার মানুষটি যে রমণীর ভাগ্যে থাকে সে নিশ্চয়ই ভাগ্যবতী হয়। অরিত্রিকা আর দাঁড়ালো না, নীরবে সারহানের সামনে হতে প্রস্থান করলো। সারহান বিস্মিত হলো অরিত্রিকার কথায়। সে অরিত্রিকার চলে যাওয়ার পানে তাকিয়ে রইল ক্ষণ সময়। মেয়েটা কি তবে তাকে ভালোবাসে, এটাই বুঝাতে চাইল। ভাবতে সারহানের হার্টবিট ফাস্ট হলো। সে নিজ হাত দ্বারা বক্ষস্থলে চেপে ধরল। কথাগুলোর পরিধি অনেকটা। এতটা গভীরভাবে জমে থাকা গোপন কথা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করা অনেকটাই চমকপ্রদ। অরিত্রিকা মুখ গোমড়া করে বসে আছে বিছানায়। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে অসহায়ত্ব। করুণ চোখে বিছানার ওপর তাকিয়ে আছে। সামনে এক গাদা বইয়ের স্তূপ। এত বই এই কয়েকদিনে সে কি করে পড়বে? এসব ভাবনায় মাথা ঘুরিয়ে যাচ্ছে। চারপাশে অন্ধকার দেখছে সে। মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিল শুধু, কয়েক মাস কোচিংও করেছিল। মেডিকেলে চান্স হয়নি, তাই পাবলিকে অ্যাডমিশন দেবে। পাবলিকে অ্যাডমিশনের জন্য আলাদাভাবে পড়তে হবে। উফ, কীভাবে কি পড়বে অরিত্রিকা বুঝতে পারছে না। এখন তার হাত পা ছুড়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে। 2 ঘন্টা যাবৎ বসে আছে বই নিয়ে, শুধু গুটি কয়েক MCQ পড়েছে সে।
অরিত্রিকার মন চাচ্ছে বই গুছিয়ে ঘুমিয়ে পড়তে। অরিত্রিকার ফোন পাচ্ছে, এতেই মেজাজ চটে গেল। বিগড়ে যাওয়া মেজাজে সে ফোন হাতে নিয়ে দেখলো ঈশা ভিডিও কল করেছে। অরিত্রিকার রিসিভ করলো তখনই। ঈশা অরিত্রিকার মুখ থমথমে দেখে বলল, কি রে, কি হয়েছে? মুখ এমন আমসত্ত্বের মতো করে রেখেছিস কেন? অরিত্রিকার রাগ কমে গেল। সে মুখ গোমরা করেই হতাশা মিশ্রিত কণ্ঠে বলে উঠল। আমি মনে হয় বাঁচব না রে বোন। ঈশা চমকে বলে উঠল, কেন, কি হয়েছে? বোন, আমি মরে যাচ্ছি, বাঁচা আমায়। আরে বল তো, কি হয়েছে? সামনে অ্যাডমিশন, এখনো কিছুই পড়িনি, কিভাবে কি করব বলতো? ঈশা বুঝতে পারল অরিত্রিকার কাহিনী। সে তো ভেবেছিল অনেক বড় কিছু হয়েছে। আমিও কিছু পড়িনি, বই নিয়ে বসে আছি, পড়তে ভালো লাগছে না। মন বলছে অ্যাডমিশন না দিয়ে কোনো কলেজে ভর্তি হয়ে যায়। আমারও তাই মনে হচ্ছে, চল রাজশাহী কলেজে ভর্তি হই। এবার যদি ভার্সিটিতে চান্স না পায়, কপালে দুঃখ আছে। অরিত্রিকা তপ্ত নিঃশ্বাস ফেলল। কপালটাই খারাপ তার। কিছুটা চিন্তিত হলো সে। ইফা আপু কোথায়? ঈশার কথা শুনে অরিত্রিকা ফোন স্ক্রিনে তাকিয়ে বলল, ইফা আপু আজ সকালে ঢাকা চলে গেছে। ইফা কিছুটা বিস্মিত হয়ে বলল, এত দ্রুত চলে গেল? হুম। আচ্ছা, এসব কথা বাদ দে, বিয়ের কি হলো? সারহান ভাইয়া কি রাজি হয়েছেন? অরিত্রিকা ফুরফুরে মেজাজে উত্তর দিল, না, উনি রাজি হননি। বাড়িতে এই নিয়ে একটু ঝামেলা চলছে। শারহান ভাইয়ের সাথে কেউ ঠিকভাবে কথা বলছেন না। ঈশা ভাবুক হয়ে বলল। আমারও মনে হয়েছিল রাজি হবে না। অরিত্রিকা উত্তেজিত হয়ে ঈশাকে বলল, জানিস কি হয়েছে? তোর ভাবনাই সঠিক হয়েছে। ঈশা কৌতূহলী হয়ে বলল, কি হয়েছে? আর কোন ভাবনা? আমাদের ধারণা সঠিক। ইফা আপু শারহান ভাইকে পছন্দ করত, এমনকি ভালোবাসত। ঈশা বিছানায় শুয়েছিল। চমকে উঠে বসে চিল্লিয়ে বলে উঠল। এসব কি বলিস? অরিত্রিকা মন খারাপ করে বলল, জানিস, ঢাকায় যাওয়ার সময় আপুর মন খারাপ ছিল। শারহান ভাই তাকে বিয়ে করবে না জেনে সারা রাত কেঁদেছে। ঈশার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, আরে আমি তো ভেবেছিলাম হয়তো ক্রাশ খেয়েছে, এখন তো দেখি ভালোবাসে। এতটা সিরিয়াস কেস আগে তো বুঝিনি। আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু সম্পূর্ণ উল্টা। সারহান ভাইয়ার মনে কি চলে আমাদের মতো বুদ্ধি কমওয়ালিদের মাথায় ঢুকবে না। বিয়ে যেহেতু হবে না, তাই ভেবে লাভ নেই। এখন বল, তুই সুস্থ হয়েছিস? জ্বর সেরেছে? এখন অনেকটাই সুস্থ। ঈশা একটু মস্করা করতে ইচ্ছে হলো। এই সুযোগে অরিত্রিকাকে একটু জ্বালানো যাক। যেই ভাবা সেই কাজ। ঈশা মজার ছলে বলে উঠল, প্রিয় মানুষের বিয়ে হয়ে যাবে, সেই শোকে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে কি অবস্থা করেছিলি? ছি অরিত্রী, ছি। মানুষ জানলে কি বলবে বলতো? এইটুকু মেয়ে বিরহে এসব নিজেকে কষ্ট দিচ্ছে, তার উপর অন্য কোনো ছেলে না মেয়ে তার বড় বাবার ছেলের জন্য পাগলামো করেছে। অরিত্রিকা ফোন স্ক্রিনে কটমা দৃষ্টি ফেল। রাগ দেখিয়ে বলল, এক থাবড় দিমু তোরে। এসব কি উল্টাপাল্টা বকছিস? সত্যি বললেই দোষ, আমার থেকে লুকিয়ে লাভ নেই। আমার চোখে ফাঁকি দেওয়া একেবারেই ইম্পসিবল। তোর কথা গোপন রেখেছি, তার জন্য ধন্যবাদ দে আমায়। তোর মতো শাকচুনিকে ধন্যবাদ দেবো কেন? ঈশা কপাল চাপড়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ভালো মানুষের জামানাই নাই রে। সারহান ভাইয়াকে বলে দেওয়া উচিত ছিল। ওনার বিরহে মন পুড়েছে ওনারই নিজের চাচাতো বোনের। কেন যে বললাম না, সেদিন তো জানতে চেয়েছিল। এখন মনে হচ্ছে বলাই ঠিক ছিল। অরিত্রিকা কঠিন চোখে তাকালো ঈশার দিকে। এই মেয়ের থেকে কোনোদিন কিছুই লুকাতে পারেনি সে। আজও সব কিছু ধরে ফেলেছে। ঈশা অরিত্রিকার রাগী মুখ দেখে হেসে বলল, আরে রাগ করিস না, আমি সত্যি কাউকে বলবো না। এই বয়সে এমন একটু একটু ভালো লাগতেই পারে, এটাই তো স্বাভাবিক। এমনিও মনে হয় না মামু ওনার সাথে বিয়ে দিবেন তোর। অরিত্রিকার রাগে নাকের পাটাতন ফুলছে। রাগে মাথা দপদপ করে জ্বলছে। মন চাইছে ঈশার মাথা ফাটিয়ে দিতে। ঈশা অরিত্রিকার রাগাশ্রয়ী মুখ দেখে হাসি বন্ধ করে বলল, আরে আমি ফান করছিলাম, তোকে একটা কথা বলি, শোন। অরিত্রিকা রুদ্ধ স্বরে বলল, কি?
তুই কি সত্যি সারহান ভাইকে শুধু পছন্দ করিস, একটুও ভালোবাসিস না? অরিত্রিকার রাগ নিমেষে গায়েব হয়ে গেল। ঈর্ষার এমন প্রশ্ন শুনে কিছুটা চিন্তিত ভাব পরিলক্ষিত হলো তার মাঝে। আসলেই কি শুধু ভালো লাগে, নাকি ভালোবাসে সে? হয়তো অনেকটাই ভালোবাসে। অরিত্রিকাকে চিন্তিত দেখে ঈর্ষা বলল, এটার উত্তর নিজের মাঝে খোঁজ, বুঝলি? মন থেকে কি উত্তর পাস তাই দেখ। যদি ভালোবেসে থাকিস সারহান ভাইকে, তবে কি সারা জীবন পাশে থাকতে চাস ওনার? এর উত্তর খুঁজে বের কর, দেখবি উত্তর পেয়ে গেলে সব কিছু সহজ হয়ে যাবে। অরিত্রিকার মন চঞ্চল গতিতে উত্তর খুঁজে চলেছে। আসলে সে কি চায়? নিশ্চয়ই পছন্দের মানুষকে হারাতে চাইবে না কখনো, সারা জীবন পাশে থাকবে। অরিত্রিকা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমার প্রথম কল্পপুরুষ আমারই হোক। আমি চাই উনি আমার মনের কথা বুঝুক, আমায় ভালোবাসুক। তারপর না হয় ওনার সাথে সারা জীবনের জন্য জড়িয়ে যাব। আমি চাই আমাদের পরিণয় পবিত্র হোক। তুই কিন্তু বড়দের মতো কথা বলছিস, অবাক হয়ে গেছি তোর কথা শুনে। অরিত্রিকার মুখে একটু হাসি ফুটল। সে হাস্যরত কণ্ঠে বলল, বড় তো হয়েই গেছি, আর দুদিন পর আমার জন্মদিন ভুলে গেছিস? তোর জন্মদিন কখনো ভোলা যায়? তুই আসবি না? ঈর্ষা বলল, দেখি কি করা যায়। আচ্ছা এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে। অরিত্রিকা কল কেটে দিল। ঈর্ষার কথাগুলো মোটেও ফেলে দেওয়ার মতো ছিল না। তার অবচেতন মন সারহানের সাথে পথ চলার জন্য বলে চলেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের অফিসে নিশাত বসে আছে। তার পাশে বসে আছেন নয়ন তালুকদার। মুখটা বিকৃত করে রেখেছেন। সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার অফিস রুমে বসে আছে দুজনে। মোহাম্মদ তাহের রহমান নিজ জায়গায় বসে আছেন, মুখশ্রী গম্ভীর। এক হাতে চশমা ঠেলে বারবার বাইরে তাকাচ্ছেন, মূলত কারো অপেক্ষার প্রহর গুনছেন। হাতের ঘড়ি দেখে সময় দেখে নিলেন একবার। সময় 11:57। সারহান তাহের সাহেবের অপেক্ষার প্রহর শেষ করে অফিস রুমে প্রবেশ করলো। সাথে প্রবেশ করলো আবির আর ইনান। মোহাম্মদ তাহের চোখে চশমা ঠেলে এক নজরে দেখে নিল সারহানকে। সুদর্শন শ্যাম বর্ণীয় মানুষটিকে তার কাছে অনেকটা গম্ভীর মনে হলো। সারহান রোদ চশমা খুলে আবিরের হাতে ধরিয়ে দিল। আবির আর ইনানকে বাইরে অপেক্ষা করতে বলল। আবির আর ইনান চলে যেতেই সারহান চোখ পড়ল নিশাদের দিকে। নিশা সারহানের দিকে তাকিয়ে বাঁকা হাসছে। তা দেখে সারহানের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে ক্রোধ সংবরণের চেষ্টা চালালো। তাহের সাহেব সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, সারহান, ওখানে দাঁড়িয়ে না থেকে প্লিজ সামনে এসে বসুন। সারহান নিশাদের থেকে চোখ ফিরিয়ে নিল। সে গিয়ে চেয়ার টেনে একপাশে বসে পড়ল। তাহের সাহেব গলা খেকারি দিয়ে বললেন, আপনাদের কেন ইনফর্ম করা হয়েছে তা সম্পর্কে আপনারা অবগত তো? সারহান কাঠিন্য এটাই বলল, আমি অবগত নই। প্লিজ কারণটা বলুন। তাহের সাহেব নয়ন তালুকদারকে উদ্দেশ্য করে বললেন, আপনি নিশ্চয় জানেন কেন ডাকা হয়েছে? নয়ন তালুকদার একবার সারহানের দিকে তাকিয়ে বললেন। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু অবলোকন করে বুঝল, হয়তো সিটি কর্পোরেশনের সামনে যে ঝামেলা হয়েছিল তার জন্য ডাকা হয়েছে। নয়ন তালুকদার নিজের লোক লাগিয়ে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তার খবর আবির তাকে দিয়েছে। মোহাম্মদ তাহের বললেন, একদিন আগে সিটি কর্পোরেশনের সামনে একটা ঝামেলা হয়েছিল, তা তো সকলের জানা। পাবলিক প্লেসে ঝামেলা করাটা বেমানান। সাধারণ মানুষ যাওয়া আসা করে, তারা তো ভয়ে আতঙ্কিত হয়ে যায়। বিষয়টা অন্তত আপনাদের রাজনীতিবিদদের বোঝা উচিত। দুই দলের ঝামেলা কেন পাবলিক প্লেসে করবেন? একটাই উদ্দেশ্য আপনাদের ডাকা হয়েছে, নিজেদের ব্যক্তিগত আর রাজনৈতিক শত্রু তার বহিঃপ্রকাশ করবেন না পাবলিক প্লেসে। সারহান চুপচাপ শুনল শুধু। নয়ন তালুকদার সারহানের নিশ্চুপ তার সুযোগ নিয়ে বললেন, আমার দলের কেউ এসব ঝামেলা মুক্ত নয়, এগুলো সব বিরোধী দলের লক্ষ্য করেছে। সারহান মুহূর্তেই মৃদু হাসল। নয়ন তালুকদারের নিজের সাফাই গাওয়াটা তার কাছে জঘন্য রকমের হাস্যকর মনে হলো তার কাছে। মোহাম্মদ তাহের নয়ন তালুকদারের কথা শুনে বললেন, আমাদের কাছে প্রমাণ আছে, আপনাদের দলের লোকগুলো সেদিন ঝামেলা করেছিল আর নাম বিরোধী দলের হয়েছে। আপনাদের এমন আগ্রাসী কর্মের কারণে 2 জন হসপিটালে অ্যাডমিট আছে। আশা করছি পরবর্তীতে এসব দুর্ঘটনা রিপিট হবে না। নয়ন তালুকদারের মুখ থমথমে হয়ে গেল। নিশার চোখের সামনে নিজের মামার এমন অপমান শুনে ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে। সারহানের ওষ্ঠকোণে বজায় আছে রহস্যময় হাসি। হাস্যরত অবস্থায় সারহান বলল, এই ছোট্ট একটা কাজের জন্য ইলেকশনের কাজ ছেড়ে আসতে হলো।
ইটস নট ফেয়ার। নেক্সট টাইম এমন কাজে আমায় ডাকবেন না। এসব শোনার আমার টাইম নেই। এটা একটা ইম্পর্ট্যান্ট কথা। সারহান চেয়ার ছেড়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, কোনো প্রবলেম হলে আবিরকে কল করে বলবেন। এসব ছোট প্রবলেম আবির সামলে নেবে। আজ আসছি। সারহান অফিস থেকে বেরিয়ে গেল। মোহাম্মদ তাহের হতবুদ্ধির ন্যায় শুধু চেয়ে রইলেন। তিনি তো আরও কথা বলতে চেয়েছিলেন, তার আগে সারহান চলে গেল। সবই কপাল, কোথাও সম্মান নেই। সারহান পার্কিং প্লেসে এসে দেখল ইনান গাড়ি স্টার্ট দিয়েছে। গাড়ির দরজা খুলে বসতে যাবে এমন সময় নিশাদের কণ্ঠস্বর শুনতে পেল। সারহান গাড়ির দরজা আটকে নিশাদের দিকে ভ্রুকুচকে তাকালো। নিশাদ ঠোঁট এলিয়ে হেসে সারহানের সম্মুখে দাঁড়ালো। সারহান বিরক্তি প্রকাশ করে বলল, এমন ক্যাবলার মতো হাসছিস কেন? এখানে কি কোনো দাঁতের অ্যাড দিতে বলা হয়েছে? নিশাদের হাসি থেমে গেল সহসা। হাসি থামিয়ে রাগান্বিত হয়ে সারহানের দিকে তাকালো। সারহান তা দেখে ব্যস্ততা দেখিয়ে বলল, কি বলবি বল, আমার অনেক কাজ আছে। নিশাদ শয়তানি হাসি ঝুলিয়ে বলল, আসলে তোকে দেখে একটা কথা মনে পড়লো, তাই সেটা জানতে থামতে বলেছি। কি? আমার হবু বউয়ের খবর জানতে। অনেক দিন খোঁজ খবর রাখতে পারিনি, তোর সাথে দেখা হলো তাই ভাবলাম একবার অরিত্রিকার খবরটা নেওয়া দরকার। তো কেমন আছে আমার হবু বউটা? সারহানের মুখশ্রী কাঠিন্য বর্ণ ধারণ করলো। দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো রাগে। রাগে চোখ লাল হয়ে গেছে সারহানের। মন চাইছে জিভ টেনে ছেড়ে দিতে। নিশাদ যেন সারহানের এমন রূপ দেখে আরও মজা পেল। সে আবারও বলল, অরিত্রিকার খবরটা আমাকে জানানো তোর কর্তব্য। সম্পর্কে আমি তোদের বাড়ির জামাই হব। এখন আবার এটা বলিস না, বিয়ে তো ভেঙে গেছে। বিয়ে ভাঙলেও আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি কিভাবে অরিত্রিকাকে নিজের করতে হয়। তুই তো আমার শালা বাবু। সে আবারও বলে উঠল। নিশাদ আর কিছু বলতে পারল না। তার আগেই শক্তপোক্ত পুরুষালী হাত তার গলার আওয়াজ রোধ করে দিল। নিশাদ হাঁসফাঁস করছে। সারহান নিজ হাতের সর্বোচ্চ শক্তি দিয়ে নিশাদের গলা চেপে ধরেছে। সকল রাগ যেন তার ওপরই মেটাচ্ছে। সারহান রাগ মিশ্রিত হয়ে পিষে যাওয়া কণ্ঠে বলে উঠল, তোর সাহস তো দেখছি আকাশ ছুঁয়েছে। কার সামনে কি বলতে হবে তা বোধ হয় মগজ থেকে বেরিয়ে গেছে। আজ তোর সাহস দেখে অনেক অবাক হলাম বটে। অরিত্রিকার দিকে নজর দেওয়া অফ কর, না হলে তোর ওই চোখ দুটো আর কাউকে দেখার অবস্থায় থাকবে না। যে জিভ দিয়ে অরিত্রিকাকে নিয়ে কথা বললি সেই জিভ টেনে ছিঁড়ে ফেলতে একটু সময় লাগবে না আমার। সো বি কেয়ারফুল ডুড। বলা যায় না প্রথমবারের থেকেও এবার খারাপ অবস্থা করতে পারি, তখন কাউকে নিজের মুখ দেখাতেও ভয় করবে তোর। আর একটা কথা, অরিত্রিকার দিকে আর একবার নজর তুলে তাকাস তাহলে একবার জানে মেরে দিব। তোর লাশ এমন জায়গায় গুম করব কেউ তোর লাশের হদিসও পাবে না, শালা কুত্তার বাচ্চা। সারহানের ক্রোধে গর্জনরত হিংসাত্মক চাহনিতে নিশাদের দিকে তাকিয়ে আছে। রাগে শরীর থরথরিয়ে কাঁপছে তার। মুখশ্রী লাল হয়ে গেছে। নিশাদ ছটফট করছে। দু হাতে চেষ্টা করেও গলা হতে সারহানের হাত ছাড়াতে পারছে না। জিভ বেরিয়ে গেছে, চোখ উল্টে যাচ্ছে। অবস্থা খুবই ভয়াবহ। আবির গাড়ির ভেতর হতে সারহানের এমন ধ্বংসাত্মক রূপ দেখে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আসলো। ইনানও সারহানের এমন রূপ দেখে ভয় পেয়ে গেছে। সে দেখল পরিস্থিতি উত্তপ্ত। এখনই সারহানকে না থামালে নিশাদকে মেরেই ফেলবে। নিজ চোখে সারহানের এমন ভয়াবহ রূপ বেশ কয়েকবার চক্ষু সম্মুখে দেখেছে। সে গাড়িতে আর বসে না থেকে দ্রুততার সহিত গাড়ির দরজা খুলে দৌড়ে গেল সারহানের দিকে। আবির আর ইনান সারহানের হাত থেকে নিশাদকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। নিশাদের অবস্থা শোচনীয়। চক্ষুতাই হতে পানি গড়িয়ে পড়ছে। শরীর অসাড় হয়ে আসছে। সারহান নিশাদের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসল। সে নিশাদের গলা হঠাৎই ছেড়ে দিল। নিশাদ ধুলো মাখা রাস্তায় ধপাস করে বসে পড়ল। দুর্বল শরীরে চোখ ঘোলা হয়ে এসেছে। কাঁচতে কাঁচতে জীবন যেন যায় যায় অবস্থা। ঠোঁটের কোণে কিছুটা রক্তের অস্তিত্ব। শরীর ঘেমে স্রোত হয়ে গেছে। সারহান নিশাদের করুণ অবস্থা থেকে স্বাভাবিক রইল। তার সাথে নিশাদের মতো চুনোপুটি লাগতে আসছে ভাবতেই তাচ্ছিলের হাসি আসলো সারহান। আবির আর ইনান অবাক চোখে তাকিয়ে আছে সারহানের দিকে। তারা জানে সহজে সারহান রাগ বা কারো গায়ে হাত দেয় না। হয়তো নিশাদ কোনো উল্টোপাল্টা কথা বলেছে, এই কারণেই রেগে গেছে এতটা। সারহান নিজের শার্ট টেনে ঠিক করতে করতে আবিরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে পানির বোতল নিয়ে আয়। আবির ভাবল নিশাদকে শিক্ষা দিতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে, হয়তো পানি খাবে। সে কথা মতো গাড়ি থেকে পানির বোতল নিয়ে আসলো।
আবির আসতেই সারহান পানির বোতল হাতে নিয়ে নিশাদকে যে হাতে গলা টিপে ধরেছিল সেই হাত ধুয়ে ফেলল। আবির আর ইনান তাজ্জব বনে গেল। বিস্মিত চোখে সারহানের দিকে তাকিয়ে থাকলো। ভেবেছিল এক আর হলো আরেক। সারহান হাত ধুয়ে আবিরের হাতে বোতল ধরিয়ে দিতেই খেয়াল করলো দুজনে তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সারহান বিরক্তি ঢেলে বলল, এমন করে দুজন আমার দিকে তাকিয়ে কি দেখছিস? আবির আর ইনানের ধ্যান ভাঙল। আবির বলল, আমি ভেবেছিলাম তুই হয়তো পানি খাবি। গর্ধব একটা। আবিরের মুখ গোমরা হয়ে গেল। ইনার নিজেকে বাঁচাতে গাড়ির দিকে ছুটে গেল। নয়ন তালুকদার ভাগ্নেকে খুঁজতে খুঁজতে পার্কিং প্লেসে বসে থাকতে দেখে দৌড়ে আসলেন। এসে দেখলেন নিশাদের বিধ্বস্ত মুখ। দেখে চমকে ওঠেন। নিশাদ তখনও স্বাভাবিক হয়নি, জোরে জোরে শ্বাস টেনে যাচ্ছে। গলায় আঙুলের দাগ স্পষ্ট। নয়ন তালুকদার নিশাদকে দেখে ভয়ার্ত কণ্ঠে বললেন, নিশাদ, এই অবস্থা কি করে হয়েছে? নিশাদ কথা বলার অবস্থায় নেই, তবুও নয়ন তালুকদারের কথা শুনে উচ্চারণ করলো, সারহান। নয়ন তালুকদার সারহানকে তখনও খেয়াল করেননি। তিনি সারহানের নাম শুনতেই মাথায় রাগ উঠে গেল। তখনই রাগান্বিত হয়ে আশেপাশে তাকিয়ে সারহানকে দেখার প্রয়াস চালালো। সামনে পেলেই খুন করবে। কত বড় কলিজা হয়েছে যে নিশাদকে আবারও মেরেছে। সারহান বক্ষে দু হাত গুজে মামা ভাগ্নের কাহিনী দেখছে। নয়ন তালুকদার সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে ফুঁসে উঠলেন। ফুঁসে সারহানের সামনে গিয়ে দাঁড়ালেন। নয়ন তালুকদার ক্ষিপ্ত হয়ে বললেন, নিশাদকে তুই মেরেছিস? সারহান আশেপাশে তাকিয়ে বলল, অবশ্যই আমি মেরেছি। আমি ছাড়া ওই অসভ্যটাকে মারার সাহস কারো নেই। নিশাদকে অসভ্য বললি তুই? সারহান দায়সারা ভঙ্গিতে বলল, বলেছি আপনার ভাগ্নেকে অরিত্রিকার পিছু ছাড়তে বলুন। লাস্ট টাইম ওয়ার্ন করলাম, কাজ না হলে আপনার ভাগ্নেকে এমন সুস্থ অবস্থায় চোখের সামনে দেখবেন না। নয়ন তালুকদার কিছু বলবেন এমন সময় সারহান ইগনোর করে নিজ গাড়িতে গিয়ে বসলো। প্রিয় কল্পপুরুষ, প্রিয় কল্পপুরুষ বললাম কারণ আপনার নাম ধরে সম্বোধন করার সময় এখনো আসেনি। আশা করছি খুব শীঘ্রই প্রিয় বলে আপনার নাম সম্বোধন করতে পারবো। আজ প্রথম নিজের মনে লুকিয়ে রাখা কথাগুলো সাদা কাগজে নিখুঁতভাবে লেখার চেষ্টা করছি। কিছু অনুভূতি খুবই অবাধ্য হয়, প্রণয় অনুভূতি তেমনই অবাধ্য। মন গহীনে অসময়ে হঠাৎই আপনার জন্য অদ্ভুত অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় পাখা মেলে উঠতে থাকে। আপনি নামক প্রণয় সুখ যেন যেন ব্যাধিতে পরিণত হয়েছে। তীক্ষ্ণ ভালোবাসাগুলো ইচ্ছে করছে আপনার কাছে প্রকাশ করি। আমার মনের গহীনে লুকায়িত আপনাকে নিয়ে ছন্ন ছাড়া ভালো লাগাগুলো যেন অনুভূতির শীর্ষে। কখনো ভাবিনি আপনার মতো কঠিন গম্ভীর কাঠখট্টা শ্যাম পুরুষের প্রণয়ে আমার মতো চঞ্চলা অষ্টাদশী কন্যা গভীরভাবে আটকে যাবে ভাবতে অবাক হয়ে যাই। আমি বয়সে আপনার থেকে অনেকটা ছোট হলেও আমার মনে আপনার জন্য থাকা অনুভূতি ঠুকনো নয়। আপনি আমাকে কেন বোঝেন না বলুন তো? আপনার বিরহে যেন প্রতিনিয়ত পুড়ছি। হৃদয়ের দহন কি আপনি দেখছেন না? জানেন আপনাকে নিয়ে কত শত কল্পনা করেছি। কল্পনা কি কখনো বাস্তব হবে না? হয়তো হবে, আবার নাও হতে পারে। আমি কখনো আপনার দ্বারে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করব না। আপনি আমার মনে আপনার জন্য প্রণয়ানুভূতি উপলব্ধি করুন। আপনার মনে আমার জন্য ভালোবাসার জন্ম হোক। আমি চাই আমাদের পরিণয় পবিত্র হোক। ভালোবাসি আমার প্রিয় কল্পপুরুষ, ভালোবাসি আপনাকে। এটি আপনি ময় কল্পপুরুষে বিমোহিত এক কিশোরী। অরিত্রিকা নিজ মনে চলমান কথাগুলো সাদা কাগজের ভাঁজে উগরে দিল নিমেষেই। লেখা শেষ হতেই কলম থামিয়ে দিল সে। আজ প্রথম কাউকে চিঠি লিখছে সে। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। স্থির চিত্তে সে তাকিয়ে রইল সাদা কাগজের বক্ষে কালো বর্ণের লেখা নিজ অন্তঃস্থলে জমে থাকা প্রগাঢ় ভালোবাসা। ওষ্ঠে ঝুলে আছে মিষ্টি হাসি। কেমন যেন লজ্জাভাব অনুভূত হচ্ছে। অরিত্রিকার মাঝে মাঝে বড্ড অদ্ভুত মনে হয় নিজের কাছে। সারহান নামক মানুষটিকে নিয়ে কখনো তার মনে অদ্ভুত ভাবনা ভালো লাগা আসেনি, তবে এখন প্রায়শই এমন ভাবনায় মস্তিষ্কে চলমান। হঠাৎ করেই একজনকে ভালো লাগা, তারপর তার প্রতি ভালো লাগা থেকে ভালোবাসার সূচনা। অরিত্রিকা ইশরার সাথে কথা বলার পর থেকেই প্রশ্নগুলো নিজেকে করেছে কয়েকবার। অনুভব করেছে সারহানের প্রতি তার ফিলিংস মোটেও ঠুনকো নয়, বরং অনেকটাই দৃঢ়। সে তো একজনে আসক্ত হয়েছে, তবে কি মানুষটা তাকে বুঝবে? এই ভাবনায় কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। মস্তিষ্কে নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার অনুভূতি কি মাঝেই লুকিয়ে রাখবে নাকি প্রকাশ করবে বুঝতে পারছে না। আর একটু সময় নেওয়া দরকার। সাদাত অরিত্রিকা অনেকক্ষণ ধরে রুমের বাইরে হতে ডেকে যাচ্ছে, অথচ কোনো সারা শব্দ নেই।
সাদাত প্রচণ্ড বিরক্ত হলো। সে দরজা নক করে রুমে প্রবেশ করলো। সাদাত রুমে আসতে দেখলো অরিত্রিকা পড়ার টেবিলে বসে আছে, আনমনে কিছু একটা ভেবে চলেছে। সাদাতের ভ্রু কুঁচকে গেল। কি এমন ভাবছে যে দিন দুনিয়া ভুলে অন্য গ্রহে চলে গেছে? সে এগিয়ে এসে টেবিলের দিকে উকি দিল। তখনই দেখতে পেল অরিত্রিকার লেখা চিঠি। সে কৌতূহলবশত চিঠিতে লেখা প্রতিটি লাইনগুলো আওড়ালো। পুরো চিঠি পড়তেই চমকে গেল সে। স্তম্ভিত চোখে অরিত্রিকার দিকে তাকালো। চোখের সামনে প্রেমপত্র দেখে অবাক হয়ে গেছে সে। অরিত্রিকার মনে এমন কিছু ছিল তা যেন মানতেই পারছে না। কিন্তু কল্পপুরুষ এটা আবার কি? নানা ভাবনায় জর্জরিত সাদাতের মস্তিষ্ক। মনে মনে ভয় আছে, সে বাড়ির কেউ জানলে এবার আর অরিত্রিকাকে কেউ বাঁচাতে পারবে না। সারান ভাই জানতে পারলে তাণ্ডব শুরু হয়ে যাবে। সাদাত অরিত্রিকার টেবিল হতে চিঠিটি খপ করে হাতের মুঠোয় পুরে নিল। অরিত্রিকা হঠাৎ এমন হওয়াতে হকচকিয়ে উঠল। সামনে টেবিলে তাকাতে চিঠিটা না দেখে পিছু ফিরল। দেখলো সাদাত চিঠি হাতে মিটিমিটিয়ে হাসছে। এবার ব্ল্যাকমেল করে কিছু হাতিয়ে নিয়ে যাবে। অরিত্রিকা সাদাতকে সামনে দেখে ভয় পেয়ে গেল কিছুটা। বদমাসটা নিশ্চয়ই সব পড়ে নিয়েছে। এখন তো তাকে খুব খ্যাপাবে, ব্ল্যাকমেল করবে। উফ, এখন কি হবে তার? সাদাত মিটমিটিয়ে হেসে বলল, বাহ, চিঠিও লেখা হচ্ছে দেখছি। অরিত্রিকা থমথমে মুখে বলল, চিঠিটা দে। সাদাত চিঠিটা নাড়িয়ে দেখতে দেখতে বলল, এইটা এখন ভাইয়াকে দিব, তখন কি হবে ভাবতে পারছিস? তোর এই আশিকিকে তোর চোখের সামনে গাছে ঝুলিয়ে পিটাবে। আহ, কত সুন্দর দৃশ্য। অরিত্রিকা ক্রুদ্ধ হলো। কে বলবে তার ভালো লাগার মানুষ আর কেউ নয়, তোর ওই যন্ত্রমানব ভাই। সাদাতের মুখে কথাটা শুনে শরীর জ্বলে যাচ্ছে। কটমট দৃষ্টিতে তাকিয়ে সাদাতকে দেখছে সে। অরিত্রিকা সাদাতের থেকে চিঠিটা নেওয়ার চেষ্টা করতে লাগলো। সাদাত চিঠিটা ওপরের দিকে হাত দ্বারা উঁচিয়ে রেখেছে। সাদাত অরিত্রিকার থেকে লম্বা হয় অরিত্রিকার লাফিয়েও চিঠি ধরতে পারল না। অরিত্রিকার রাগে তার খাতা দিয়ে সাদাতকে হঠাৎ মারতে শুরু করলো। সাদাত নিজেকে বাঁচাতে রুম থেকে দৌড়ে চলে গেল। অরিত্রিকাও পিছু পিছু ছুটল। রুম থেকে বেরোতে দেখলো সাদাত সিঁড়ি বেয়ে নিচে দৌড়ে যাচ্ছে। অরিত্রিকাও সিঁড়ি বেয়ে নামতে লাগলো দ্রুততার সহিত। ডাইনিং রুম পেরিয়ে বাড়ির সামনে বাগানের চারপাশে দুজন চক্কর দিচ্ছে। অরিত্রিকা দৌড়াতে দৌড়াতে বলল, ভাই প্লিজ দিয়ে দে, আমি তোকে অনেকগুলো চকলেট খাওয়াবো। সাদাত তা শুনে হেসে দিল। আমি কি মেয়ে নাকি? মেয়েরা চকলেট খায়, অন্য কিছু অপকর। অরিত্রিকা আর দৌড়াতে পারছে না, সে অনেকটাই হাঁপিয়ে গিয়েছে। বাগানটা 3-4 ঘূর্ণন করেছে। এখন তার মাথা ঘুরছে। সে ধপ করে বাগানের পাশে ঘাসে বসে পড়ল। সাদাত তা দেখে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। সেও হাঁপিয়ে গিয়েছে। অরিত্রিকা হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আচ্ছা তুই যা বলবি তাই করবো, এবার চিঠিটা দে। সত্যি বলছিস তো? বলছি। ঠিক আছে, শোন, প্রথমে আমি তোর এই কল্পপুরুষের নাম জানতে চাই। আর দ্বিতীয়, আগামীকাল রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খেতে যাব, সব বিল তোকে দিতে হবে। অরিত্রিকার মুখ অসহায়ের নাই হয়ে গেল। কি বলবে সে? একজনের কাছে আরেকজনকে ভালোবাসে কিভাবে বলবে? সাদাতকে ভরসা নেই, বাড়িতে যদি সবাইকে বলে দেয়। সাদাত অরিত্রিকাকে চুপ থাকতে দেখে মিচকি হেসে বলল, আচ্ছা, ভাবতে থাক, ততক্ষণ আমি তোর লেখা চিঠিটা আরেকবার পড়ি। তখন ভালোভাবে পড়তে পারিনি। অরিত্রিকার রাগ যেন আরও বেড়ে গেল। সারানের থেকে কম নয় এই সাদাত, ভাইয়ের মতোই হয়েছে একেবারে। অরিত্রিকা ফোনটি আটলো। সে সারানের নাম নেবে না, অন্য কারো নাম বলবে। সাদাত উৎসাহিত হয়ে কয়েক লাইন পড়তেই হঠাৎ কেউ একজন চিঠিটা টান দিয়ে নিয়ে নিল। সাদাত চমকে পেছনে তাকালো। তাকাতেই গলা শুকিয়ে গেল তার। ভয়তো চোখে একবার অরিত্রিকার দিকে তাকিয়ে আবার সারানের দিকে তাকালো। সারান সাদাতের দিকে তাকিয়ে বাগানের পাশে ঘাসের উপর বসে থাকা ক্লান্ত শরীরে বসে থাকা অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তখনও ধ্যানমগ্ন। সারহান চোখ সরিয়ে সাদাতের দিকে তাকালো। সাদাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, চলাচলের পথের মাঝে দাঁড়িয়ে কি এমন পড়ছিলি? সাদাত হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না ভাই, একটা নোটিশ পড়ছিলাম। বাহ, উন্নতি হয়েছে দেখছি। আমিও দেখি আমার ভাই কি এমন ইম্পর্টেন্ট নোটস পড়ছিল যে আশেপাশে তার খেয়াল নেই। সারহান হাতে থাকা চিঠিটা দু হাতে মেলে পড়তে শুরু করলো। সাদাতের ভয়ে ঘাম ঝরছে। সে ভাবলো এই সুযোগ পালাতে হবে। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে পেঁচাতে পেঁচাতে কিছুটা দূরে যেতেই এক দৌড়ে সদর দরজা পেরিয়ে গেল। সারহান চিঠিটি তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো। প্রতিটি শব্দ যেন কারোর জন্য গভীর ভালোবাসায় জড়ানো। অনুভূতি মিশ্রিত প্রতিটা বাক্য সারহানের মনে গেঁথে গেছে। সে জানে চিঠি লেখিকা আর কেউ নয়, অরিত্রিকা। কারণ অরিত্রিকার হাতের লেখা তার চেনা। ভালোবাসা মিশ্রিত প্রণয় আবেগ প্রতিটি বাক্যে যেন নিখুঁত হাতে অষ্টাদশী কন্যার মনের ভাব যেন যুবকের মনের গহীনে অদৃশ্য অদ্ভুত অনুভূতির জন্ম নিতে বাধ্য করেছে।
সারহান চিঠি থেকে চোখ সরিয়ে শান্ত দৃষ্টি ফেলে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা চিঠি হাতে সারহানকে দেখে আশ্চর্যিত হয়েছে। অরিত্রিকা কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সে আর চোখে সারহানের দিকে তাকিয়ে ধীর পায়ে সারহানের দিকে এগিয়ে আসলো। সারহান হাতে থাকা চিঠি নিজ পকেটে ভাঁজ করে রেখে দিল। অরিত্রিকা অবাক চোখে সারহানের দিকে তাকালো। সারহান ভাই তার লেখা চিঠি কেন নিজের কাছে রাখলেন? সারহান অরিত্রিকার অবাকতার রেশ কাটানোর জন্য বলল, চিঠিটা আমার কাছে রেখে দিলাম। অরিত্রিকা অস্পষ্ট স্বরে বলল। আমার চিঠি আপনি কেন রাখবেন? সারহান অরিত্রিকার অগোচরে মৃদু হাসল। নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল, চিঠির লেখাগুলো ভালো লেগেছে তাই। অরিত্রিকা অবিশ্বাস্য চোখে সারহানের দিকে তাকিয়ে রইল। যন্ত্র মানবের প্রেমপত্র ভালো লেগেছে, আর তাকে কিছু বলল না কেন? অরিত্রিকা বিস্মিত হয়ে বলল, আপনার ভালো লেগেছে? অরিত্রিকার কথায় সারহান শান্ত স্বরে প্রত্যুত্তর করল, মন থেকে কোনো কিছু লিখলে সেখানে ভালোবাসার ছোঁয়া থাকে, তেমনি চিঠির প্রতিটা কথা ভালো লেগেছে। সেখানে প্রতিটি উল্লেখিত বাক্য যেন প্রাণবন্ত। যে লিখেছে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিস, আর বলে দিস আমি এটা আর কখনো ফেরত দেব না। সারহানের উল্লেখিত কথাগুলো শ্রবণ হতেই অরিত্রিকা হাঁসফাঁস করতে লাগলো। মন অনেকটাই বিচলিত হলো তার। সে আর চোখে সারহানের মুখ পানে দৃষ্টি ফেলেছে কিছুক্ষণ পরপর। চোখে মুখে বিরাজ করছে দ্বিধা। সারহান ভাই কি তার লেখা না চিনে কথাগুলো বলেছে? কিছুদিন আগেও তো তৃষার চিঠির জন্য তাকে কত বকেছিল, আজ কেন বকলো না? একবারও তো জিজ্ঞাসা করলো না চিঠিটা কই পেয়েছে সে? নানা ভাবনায় অরিত্রিকার মাথা ঘুরছে। অরিত্রিকার আর চোখে দেখা দৃষ্টিগোচর হলো না সারহানের। সে পুরো সময়টা খেয়াল করেছে চঞ্চল মেয়েটিকে। আগে অনেক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, তবে আজকে চিঠি লিখেছে ভাবতেই সারহান ভেতরে ভেতরে বিস্মিত হয়েছে। অরিত্রিকা এমন একটা কাজ করতে পারে ভাবতেই পারেনি। সারহানের বুঝতে বাকি নেই অরিত্রিকার মনে তার জন্য গভীর অনুভূতি তৈরি হয়েছে। অরিত্রিকা সারহানকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অস্বস্তি নিয়ে বলল, সারহান ভাই চিঠিটা দিন, এটা আমি নিজের কাছে রেখে দিচ্ছি। আপনি তো আগের বার বকেছিলেন, তখন তো রাখেননি, আজ কেন রাখতে চাইছেন? সারহান অরিত্রিকার কথার মর্মার্থ ধরতে পারল ঠিকই। সে তবুও বুঝতে পারেনি এমন ভাব নিয়ে অরিত্রিকার সহজ সরল প্রশ্নের উত্তর দিল। আগেরটা কোনো চিঠি ছিল না, গার্বেজ ছিল। অশ্লীল টাইপের কোনো লেখা সাদা কাগজে লিখলেই চিঠি হয়ে যায় না। আর আজকের চিঠিটা কেন রাখতে চাইছি তা আগেই বলেছি। এই বিষয়ে নো মোর টক। অরিত্রিকা মুখ ভার করলো। মনে মনে সাদাতকে বকলো কিছুটা। সে মুখ ফুসকে বলল, চিঠিটা তো আমি। অরিত্রিকা আর কিছু বলল না। জিভ কেটে সে দুই হাতে মুখ চেপে ধরল। কি বলতে চাচ্ছিল সে? বলে তো সারহান ভাই নিশ্চিত কথা শোনাতো, তারপর বাড়ির সকলের সামনে কান ধরে উঠবোস করাতো। সারহান অরিত্রিকাকে হঠাৎ দু হাতে মুখ চেপে রাখতে দেখে ভ্রু কুচকে গেল। সে ভ্রু যুগল কুচকে থাকা অবস্থায় বলল, কি হয়েছে? অরিত্রিকা মাথা নাড়িয়ে ইশারায় বলল কিছু হয়নি। সারহান রুদ্ধ স্বরে বলল, এমন পাগলের মতো না দাঁড়িয়ে ভালোভাবে দাঁড়া। অরিত্রিকা মুখ থেকে হাত নামিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন? সারহান এক পলক তাকিয়ে অরিত্রিকাকে রেখেই পা বাড়ালো বাসার দিকে। অরিত্রিকা তার চোখ বনে গেল। কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছে। আজব মানুষ একটা। সেও কিছুটা দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে সারহানের পিছু পিছু চলল। তানিয়া বেগম বিকেলের নাস্তা ডাইনিং রুমে টি টেবিলে এনে রেখেছেন। সাথী বেগম রান্নাঘরে রাতের রান্নার জন্য সবজি কেটে নিচ্ছেন। সাদাত সোফায় বসে একাই নাস্তা সাবার করছে। খেতে খেতে একটু পর পর দরজা দিকে উকি দিচ্ছে। ভাই এখনও কেন আসছে না? নিশ্চয়ই অরিত্রিকাকে বকছে। ইস, বাইরে চিঠিটা না নিয়ে গেলে ভাইয়ের হাতে পড়তো না, আর বেচারা অরিত্রিকা বকাও খেত না। সাদাত অনেকটা অনুতপ্ত তার কাজে। সবসময় অরিত্রিকা ফেসে যায় তার ভাইয়ের কাছে। সাদাত কারো পদধ্বনি শুনে দরজার দিকে তাকিয়ে দেখল সারহান সদর দরজা দিয়ে প্রবেশ করছে। সে ভীত হলো। চোখ ফিরিয়ে না দেখার ভান করে খাওয়ায় মনোযোগী হলো, যেন কিছুই দেখেনি সে। তানিয়া বেগম মাত্রই সাদাতের পাশে এসে বসলেন। সারহানকে ডাইনিং রুমে দেখেও কথা বললেন না। ছেলের ব্যবহারে অভিমান করেছেন তিনি। মায়ের এমন ব্যবহারে সারহানের কষ্ট অনুভূত হলো। সারহান আহত দৃষ্টিতে মায়ের পানে তাকিয়ে তানিয়া বেগমের পাশে গিয়ে বসল। তানিয়া বেগম বুঝতে পেরেছেন সারহান তার পাশে বসেছেন, তবু অন্যদিকে মুখ ভার করে তাকিয়ে আছেন। সারহান বুঝলো এখনও রাগ কমেনি। সে মায়ের দুহাত ধরে অপরাধীর ন্যায় বলল, মা এখনো এমনভাবে রাগ করে থাকবে? 2 দিন ধরে রাগ করে আছো, একটা কথা অন্তত বলো।
তানিয়া বেগম নিশ্চুপ হয়ে আছেন। তিনি পণ করেছেন সারহানের সাথে কয়েকদিন কথা বলবেন না, শিক্ষা দেবেন ছেলেকে। তার কোনো কথাই সারহান শোনে না। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে। তানিয়া বেগম চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু আরশাদ সাহেব রাজনীতিতে যুক্ত ছিলেন, তাই সেই সুবাদে সারহানও ওই পথে গেছে। মেডিকেলে না পড়ে ভার্সিটিতে পড়েছে, জড়িয়েছে বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে। ছেলে কেমন অনিশ্চিত ভয়ঙ্কর জীবন বেছে নিতে দেখে বারবার বারণ করেছিলেন, কিন্তু ছেলে যে একরোখা, যা মন থেকে করতে চাইবে তাই করবে। মা হয়ে এমন একটা জীবন ছেলেকে জড়াতে দেখে ভেতরে ভেতরে ভয়ে মূর্ছে যান, তবুও কোনো কিছু প্রকাশ করে না। ছেলে যেন সবসময় চিন্তায় থাকেন। সারহানকে রাজনীতিমুখী হতে সরিয়ে আনতে বিয়ের জন্য বলেছেন, বেশ কয়েকবার বলেও কোনো কাজ হয়নি। এবার ইফার সাথে কিছুটা জোর করেই বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু সারহানকে বোঝানোর সময় পাননি। রাজনৈতিক কাজে ব্যস্ত থাকাই হয়ে ওঠেনি। তবুও একটু আশা ছিল, ইফা মেয়েটা সব দিক দিয়েই পারফেক্ট ছিল। সেই কারণেই ভেবেছিল সারহান হয়তো এবার বারণ করতে পারবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে না জানিয়ে দিল। সারহান মায়ের কোনো উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ফেলল। এমন করে যে রাগ ভাঙাবে তা বুঝতে পারল না। এবার বেশ রেগে আছে মনে হচ্ছে। সারহান বলল, মা, আই এম সরি। অয়ত্রিকা অপর পাশে সোফায় বসে মা ছেলের কাণ্ড দেখছে। ভালোই লাগছে তার। এত সুন্দর দৃশ্য খুবই কম দেখছে সে। ছেলে মায়ের রাগ ভাঙাচ্ছে। সে সামনে টেবিলে থাকা বিস্কুট নিয়ে চিবোতে চিবোতে মা ছেলের কাহিনী মনোযোগী হয়ে দেখতে লাগলো। সাতার সারহানকে স্বাভাবিক আচরণ করতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। সারহান যদি আজ তাকে চেপে ধরতো তাহলে অয়ত্রিকার এই বাড়িতে লাস্ট দিন হতো। সারহান এতক্ষণ মাকে আদুরের স্বরে ডেকেও দেখলেও তানিয়া বেগমের মাঝে কোনো হেলদোল নেই, কেমন মূর্তির ন্যায় বসে আছেন। সারহান ভেতরে ভেতরে দগ্ধ হলো। ভীষণভাবে নিজের প্রতি বিরক্ত হলো সে। সবার সামনে সেদিন জবাব না দিয়ে অন্যভাবে বললে অন্তত এতটা সিরিয়াস হতো না বিষয়টা। সারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, তুমি যদি চাও বিয়েটা করি তবে তাই হবে, কিন্তু আমায় কিছুটা সময় দাও। একটু নিজেকে গুছিয়ে নেই। কয়েকদিন যাবৎ অনেকটা বিজি আছি, এটা তো নিজ চোখে দেখছো। তোমার এমন স্বাভাবিক জীবন হতে দূরে থাকা ছেলেকে তো আর সবাই নিজ বাড়ির জামাই বানাতে চাইবে না। এর জন্য নিশ্চয়ই কাঠখড় পোড়াতে হবে। সেই সময়টা এখন আমার নেই। সময় হলেই যত কাঠখড় পোড়াতে হয় পুড়িয়ে তোমার মনের ইচ্ছে পূরণ করব। তানিয়া বেগম সারহানের কথা কর্ণ করে প্রবেশ করতে তড়িৎ বেগে ছেলের দিকে তাকালেন। চোখে মুখে সন্দেহের চিহ্ন। ওনার মন বলছে ছেলে হয়তো কিছুর ইঙ্গিত দিয়েছে, তবে কিসের, বিয়ের নাকি কোনো মেয়ের পরিবারকে মানানোর? তানিয়া বেগম কিছুটা কাঠিন্যতা বজায় রেখে বললেন, তোমার তো নিজের বাড়িতে খেয়াল নেই, হয়েছ তো বাপের মতো, শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত থাকো। জীবন কি রাজনীতিতে আটকে থাকবে নাকি সামনে এগোবে না? এক কথা তোমার অনেকবার বলেছি, কিন্তু সব সময় অবহেলা করেছ। আমার কথার কোনো মূল্য নেই তোমাদের কাছে, তা ঢের বুঝতে পারছি। তানিয়া বেগমের এমন রূপ দেখে সকলে ভরকে গেল। শান্তশিষ্ট মানুষটা আজ হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ভাবতে অবাক হয়ে যাচ্ছে সকলে। অয়ত্রিকা তো ভেবেই পাচ্ছে না সারহান এত দ্রুত রাজি হয়ে গেল। এ যন্ত্রমানবের মনে চলছেটা কি? অয়ত্রিকা সরু চোখে তাকিয়ে আছে সারহানের দিকে। ভেতরে ভেতরে সে ফুঁসছে। সারহান হতাশায় নিমজ্জিত কণ্ঠে বলল, তোমার কথা শুনেই রাজি হলাম, আর এখন তুমি টপিক পাল্টে দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার মা। তোমার মনে চলছে কি সেটাই তো বুঝতে পারছি না। নির্বাচন পর্যন্ত সময় আছে তোমার হাতে, তারপর যেন আমি আমার বাড়ির বড় বউকে দেখতে পাই। এবার যদি কথা না রাখো এই বাড়ি থেকে যেখানে চোখ যায় সেখানে চলে যাব। তানিয়া বেগম ইচ্ছাকৃত হুমকি দিয়েছেন ছেলেকে, এইভাবে না বলে এই ছেলে রাজনীতিতেই আটকে থাকবে। সারহান তানিয়া বেগমের কথা শুনে শ্বাস টেনে বলল, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। তানিয়া বেগমের মন ভালো হয়ে গেল। তিনি খুশি মনে বললেন, মেয়ে করে দেখতে যাবি বল? অয়ত্রিকার মাথা গরম হয়ে গেছে। আবার বিয়ে বিয়ে কলরব। মুখ থমথমে হয়ে গেছে তার। বুকে অদ্ভুত চিনচিনে ব্যথা হচ্ছে। সে সারহানকে কিছু বলতে না দিয়ে একটু হাসার ভান করে বলল, বড় মা, এখনই কেন বিয়ে দেখা নিয়ে তাড়া দিচ্ছ? ইলেকশন শেষ হোক, ধীরে সুস্থে সুন্দর মেয়ে খোঁজা যাবে। এখন মেয়ে দেখতে গেলে দেখা যাবে সারহান ভাইয়ের কোথাও কাজ পড়ে গেছে, বিষয়টা খুব একটা ভালো হবে না।
সারান অরিত্রিকা চালাকি ধরতে পেরেছে। সে জানে অরিত্রিকা চাচ্ছে না অন্য কোথাও বিয়ে নিয়ে কথা হোক। এই মেয়েকে সে বোকা ভেবেছে, কিন্তু মাত্রাতিরিক্ত চালাক। তানিয়া বেগম অরিত্রিকার কথা শুনে বললেন, ঠিক আছে, বুঝেছি। তোর সারহান ভাইকে বউ তুই আর আমি মিলে পছন্দ করব। অরিত্রিকার মুখে কথা নেই, মুখে শুকনো করে বসে রইল। তানিয়া বেগমের কথা শুনে হাত পা আছড়াতে ইচ্ছে করছে। নিজের পছন্দের পুরুষের জন্য সে কখনোই মেয়ে দেখতে যাবে না। অরিত্রিকা চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বড় মা, আমি তোমার বড় ছেলেকে ভালোবাসি। আমি ওনাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। কিন্তু সাহস নেই। সারান অরিত্রিকার শুকনো মুখ খেয়াল করলো ঠিকই, কিন্তু এই মুহূর্তে তার কিছু করার নেই। সারান সোফা থেকে উঠে তানিয়া বেগমকে স্বাভাবিকভাবে বলল, মা, আমার জন্য রুমে কফি পাঠিয়ে দিও। দুপুরে খেয়েছো? খেয়েছিলাম। ঠিক আছে, রুমে যাও, কফি পাঠিয়ে দিচ্ছি। সারান সাদাতের দিকে তাকিয়ে বলল, রাতে আমার সাথে এবার দেখা করবি, কথা আছে তোর সাথে। সাদাত ঠোক গিলল। তাকে কি আবার চিঠি নিয়ে বকাঝকা করবে? ভাবতে ঘাম ছুটে গেল তার। সাদাত ঢোক গিলে বলল, ঠিক আছে ভাই। সারহান আর কিছু বলল না। সে নিজে রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। তানিয়া বেগম উঠে সারহানের জন্য কফি বানাতে গেলেন। সাদাত অরিত্রিকাকে ডেকে ধীর কণ্ঠে বলল, ভাই তোকে কিছু বলেছে? অরিত্রিকা না বুঝে মলিন স্বরে বলল, কেন? চিঠির জন্য। অরিত্রিকা গোমরা মুখে নির্দ্বিধায় জবাব দিল, তোর ওই যন্ত্রমানব ভাইয়ের প্রেমপত্র ভালো লেগেছে, তাই নিজের কাছে রেখে দিয়েছেন, আর নাকি ফেরত দেবেন না। সাদাত আশ্চর্যিত হয়ে উচ্চস্বরে বলে উঠল, ভাই এটা করেছে? অসম্ভব। অরিত্রিকা সাদাতের কথা শুনে বিড়বিড় করে বলল, তোর ভাইয়ের মতি গতি আমিও বুঝতে পারছি না। মুখোশধারী মানুষ একটা, কোনটা আসল রূপ আর কোনটা নকল রূপ বোঝা যায় না। আজ আবার বিয়ে করার জন্য কথা দিয়েও ফেলেছে। আমার যে খারাপ লাগছে তা কখনো ওনার চোখেই পড়ে না। আমি একটু ছোট বলে ইগনোর করছে। আমারও সময় আসুক, আমিও ইগনোর করব, তখন বুঝবে কেমন লাগে। সারহান গোসল করে মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো মাত্র। তোয়ালে দিয়ে এলোমেলো চুলে থাকা অবশিষ্ট পানি দু হাতে মুছছে সে। তোয়ালে হাতে চুল মোছা থামিয়ে দিয়ে বিছানার ওপর বসলো। তার পাশে বিছানার ওপরে থাকা ফোন নিয়ে আবিরকে জরুরি তথ্য টেক্সট করলো। 2 দিন পর জনসভা আয়োজন করা হয়েছে। সেখানে এমপি মহোদয় সহ আরও অনেক নেতাকর্মীরা আসবেন, ভাষণ দেবেন। সারহানও সেখানে উপস্থিত থাকবে। নয়ন তালুকদারের পেছনে লোক লাগানো হয়েছে। শত্রুতার কারণে জনসভার বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এটা সম্ভাবনা 70%। এতটা শিওর হওয়ার কারণ সে খবর পেয়েছে গণ্ডগোল সৃষ্টি করার জন্য প্ল্যানিং চলছে। কেউ একজন দরজা নক করেছে। সারহান ভাবলো হয়তো সাদাত এসেছে। সে ফোনের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, ভেতরে আয়। সারহান নিজ ফোনে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখছিল, যেগুলো নয়ন তালুকদারের বিরুদ্ধে প্রমাণস্বরূপ। অরিত্রিকা অনুমতি পেয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো। হাতে তার কফি, গুটি গুটি পায়ে সে সারহানের সামনে উপস্থিত হলো। কফি দেবে এমন সময় সারহানের দিকে তাকাতেই অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। সে স্তব্ধ হয়ে রইল, চোখের পলক ফেলতেও ভুলে গেছে। খোঁচা খোঁচা দাড়িতে পানি বিন্দু জমে আছে। খ্রিস্টবর্ণের সিল্কি চুলগুলো অযত্নে কপাল জুড়ে লেপ্টে আছে। কুচকানো ভ্রুযুগাল গম্ভীর মুখশ্রীতে শ্যাম পুরুষকে অসম্ভব সুন্দর আর স্নিগ্ধ লাগছে। উন্মুক্ত শরীর দেখে অরিত্রিকা ঢোক গেল। তার শরীর শিরশির করে উঠল, গলা শুকিয়ে চৌচির, হাত পা কাঁপছে তার। অরিত্রিকার ঘোর কাটল একটু পরে। সে কয়েকবার পলক ঝাপটালো। এমন অবতারে সারহানকে সামনে দেখে লজ্জা লাগছে তার। গাল গরম হয়ে এসেছে। সে জোরে জোরে শ্বাস টেনে স্বাভাবিক করছে নিজেকে। সে খেয়াল করলো তার বক্ষ এখনও কাঁপছে, বক্ষে ধুকপুক ধুকপুক করছে। অরিত্রিকার গলা কাঁপছে। সে চোখ মেঝেতে নিবদ্ধ রেখে কম্পনরত কণ্ঠে সারহানের উদ্দেশ্যে বলল, সারহান ভাই, আপনার কফি। কম্পনরত মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই সারহান ফোন কল করা বন্ধ করে তখনই সামনের দিকে তাকালো। নিচু মুখশ্রীতে অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল তার। অরিত্রিকা এখানে কি করছে, আর এমনভাবে মাথা নিচু করে আছে কেন? ভাবা শেষ করেই সারহান ভরাট স্বরে শুধালো, তুই এখানে কি করছিস? অরিত্রিকা নিচু মুখশ্রীতেই কোনো মতে বলল, বড় মা কফি দিতে পাঠিয়েছে। সারহান খেয়াল করলো অরিত্রিকার হাত কাঁপছে। সে কফির মগটি অরিত্রিকার হাত থেকে নিজের হাতে নিয়ে নিল আচমকায়। এমন কাণ্ডে অরিত্রিকা চমকে তাকালো সারহানের দিকে। তাকিয়ে আবার মুখ নিচু করে ফেলল সে। সারহান অরিত্রিকার এইভাবে দাঁড়িয়ে থাকার রহস্য এখন উদ্ঘাটন করতে পারল। কফি মগটি বিছানার উপর রেখে সে আলমারি থেকে ব্ল্যাক টি শার্ট বের করে পরে নিল। এগিয়ে এসে কফিতে চুমুক দিয়ে বলল,
মুখ নিচু করে থাকতে হবে না, এবার তাকাতে পারিস। কিশোরী চঞ্চল মন যেন এখনও স্থির হচ্ছে না। অরিত্রিকা অনেকক্ষণ ধরে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। বক্ষে এখনও ধুকপুক ধুকপুক করছে তার। আজ আবারও অরিত্রিকার সারহানকে অসভ্য উপাধি দেওয়ার ইচ্ছে জাগলো। দেওয়াই যায়, কারণ একটা মেয়ের সামনে উন্মুক্ত শরীরে বসে থাকা ভদ্রতার কাতারে পড়ে না। সামনে দণ্ডায়মান সুদর্শন গম্ভীর শ্যাম মানবটি কি জানে আরেকটু হলেই এক কিশোরীর দম আটকে যাচ্ছিল। দম আটকে হয়তো পটল তুলতো সে। তখন ব্রেকিং নিউজ হতো, এক শ্যাম মানবের জন্য ছোট্ট এক কিশোরীর দম আটকে অক্কা পেয়েছে। ব্যাপারটা হাস্যকর হতো বটে। অরিত্রিকা কিছুটা সময় পর সারহানের মুখপানে অস্বস্তি নিয়ে তাকালো। সারহান বিছানায় বসে সাহেবী ভঙ্গিতে কফিতে চুমুক দিচ্ছে। ভাবটা এমন করে আছে যেন আশেপাশে কেউ নেই। সে আবারও দৃষ্টি নিচু করলো। আজ আবার নতুন অরিত্রিকার মনে চলছে একটি প্রশ্ন। সে কি সাহসিকতা নিয়ে প্রশ্নটা করবে? এই মানুষটা যা তেরা, না জানি প্রশ্নের উত্তরের বদলে আরও কত কথা শুনিয়ে দেয়। সারহান খেয়াল করলো অরিত্রিকা গম্ভীর চিন্তায় মগ্ন। চোখে মুখে ফুটে উঠেছে চাপা উৎকণ্ঠা, চোখে কোনো জানার আগ্রহ। সারহানের মনে হলো হয়তো কিছু বলতে চায় অরিত্রিকা। সে কফি খাওয়া শেষ করে মগটি হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখলো। দু হাতে ভেজা চুল পেছনে ঠেলে বলল, এত চিন্তা ভাবনা করে তোর ওই ছোট্ট মাথায় চাপ দিয়ে লাভ নেই। যা বলবি ফটাফট বলে ফেল। আচমকা সারহানের কথা কানে পৌঁছাতে চমকে গেল অরিত্রিকা। সে নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়ালো। অরিত্রিকার ভেবে নিজের কাছে মনে হলো এত ভেবে কাজ নেই। অরিত্রিকা বলে দেওয়াই ভালো। না বললে পেটে কথা জমে ফুলে ভেবে বদহজমের কারণ হবে। তখন তাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করবে হসপিটালে। অরিত্রিকা ঠোঁট ভিজিয়ে সাহস নিয়ে শুধালো, আপনি কেন এত দ্রুত বিয়ের জন্য রাজি হয়ে গেলেন? তার মানে আপনার কোনো পছন্দের মানুষ আছে, তাই না? সেই কারণে মেয়ের বাড়ির সকলকে রাজি করানোর কথা বললেন। অরিত্রিকা পেটে জমে থাকা কথাগুলো উগরে দিয়ে ক্ষান্ত হলো। মনের মাঝে প্রিয় মানুষকে হারানোর ভয় জেগে ধরেছে, তবুও নিজেকে শক্ত রেখেছে। অরিত্রিকা নিজেকে বুঝিয়েছে সবসময় ভেঙে পড়লে হয় না, সাহসিকতার সাথে কঠোরভাবে মোকাবিলা করতে হয়। সারহানের দৃষ্টি অরিত্রিকার মুখশ্রীতে আবদ্ধ। কর্ণঘরে বেজে চলেছে কিশোরীর বলা কথাগুলো। সারহান অরিত্রিকার কথায় ফিচেল হাসলো কেন তা না হয় কিশোরীর কাছে অজানাই থাক। অরিত্রিকা সারহানের হাস্যরত মুখ দেখে কিছুটা বিচলিত হলো। মানুষটা এইভাবে হাসছে কেন? সে কি ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলেছে? সারহান অরিত্রিকার ভাবনায় বাধা প্রদান করে বলল, তুই কি বুঝতে পারছিস তোর সাহস বেড়েছে? আজকাল আমার পার্সোনাল বিষয়ে তদারকি করছিস। পার্সোনাল বিষয়ে কারা ইন্টারফেয়ার করে জানিস? অরিত্রিকার সন্ধিহান দৃষ্টিতে অবলোকন করলো সারহানকে। সে বুঝলো না এই মানুষটির মনে কী চলছে। মানুষ এত চাপা স্বভাবের কীভাবে হয় সে বুঝে উঠতে পারে না। আর তার করা প্রশ্ন কি আসলে ব্যক্তিগতভাবে সারহানের সাথে জড়িত? আসলেই তাই। অরিত্রিকার মনে হলো সে সারহানের সকল বিষয়ে অধিকার প্রতিষ্ঠা করছে, কিন্তু এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি সে। এত দ্রুত কি হিসেবে অধিকার খাটাচ্ছে সে? ভালোবাসার মানুষ হিসেবে? আমার পার্সোনাল লাইফে কারো ইন্টারফেয়ার আমি পছন্দ করি না। আমার লাইফে এই মুহূর্তে কি চলছে সেদিকে ফোকাস না করে নিজের লাইফে ফোকাস কর। পড়াশোনায় মনোযোগী হ। আমার তো পড়াশোনা কমপ্লিট, নিজেকে একটা স্থানে বসিয়েছি। রাজশাহী সিটিতে সবাই আমাকে এক নামে চিনে। বলতে পারিস যা চেয়েছি তাই করে দেখিয়েছি। চাচার স্বপ্ন বৃথা যেতে দিস না। এবার অন্তত পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে চাচাকে খুশি কর। নিজের জীবনকে নিজ হাতে গুছিয়ে নে, দেখবি যা চাইবি তাই সহজে পেয়ে যাবি। সারহানের শান্ত স্বরে বলা কথাগুলো অরিত্রিকার অশান্ত মন শান্ত করতে সক্ষম হলো। তার মনে হলো এক টুকরো আশার আলো সে দেখতে পেয়েছে। এটা ভেবেই মনে মৃদু ভালো লাগা দোলা দিচ্ছে। অরিত্রিকার বলতে ইচ্ছে করছে, সারহান ভাই, আমি আমার জীবনকে নিজ হাতে গুছিয়ে নিব। তখন যদি আপনাকে চাই পাবো তো? আমি যখন মন উজাড় করে বলবো সারহান ভাই আমি আপনাকে চাই, তখন কি আপনি আপনার হাত আমার হাতে রেখে বলতে পারবেন আমিও তোকে চাই? তুই আজন্ম আমার হয়ে আমার বক্ষে রানী হয়ে থাকবি। অরিত্রিকা নিজ মনে দমিয়ে রাখলো কথাগুলো। অদৃশ্য মায়াজারে আবদ্ধ হয়েছে তার মন সত্তা। মন আর মস্তিষ্কে চলছে নীরব যুদ্ধ।
সামনে বসে থাকা মানবটিকে আজ আর কিছু বলবে না সে। সময় একদিন সবার সামনে মন মাঝারে লুকানো সত্যি মেলে ধরবে। সেই প্রতীক্ষায় প্রহর গুনছে সে। অয়ত্রিকা ওষ্ঠকোণে হাসি বজায় রেখে বলল, আমি কি সত্যি যা চাইবো তাই পাবো? সারহান শীতল দৃষ্টিতে অয়ত্রিকার দিকে তাকালো। সে বুঝলো কিশোরী মন হয়তো কোনো বড়সড় আবদারের ইঙ্গিত দিচ্ছে। অয়ত্রিকা সারহানের শীতল চাহনিতেই রক্ত যেন হিম হাওয়ায় জোগাড়। এই চোখে হয়তো কিছু আছে, তাই হয়তো বেশিক্ষণ তাকানো সাহস নেই তার। সে আমতা করে বলল, আমি যা চাইবো তা কখনোই আমার বাবা আমায় দেবেন না। বাড়ি গাড়ি টাকা চাইলে তা দিতেন, কিন্তু আমি তো সেগুলো চাই না। আমি তো একটা কথা মনে রাখবি, মানুষ মন থেকে যা চায় তাই সে কোনো এক সময় অনায়াসে পেয়ে যায়। অয়ত্রিকার ওষ্ঠ করে এক চিলটে হাসির রেখা ফুটে উঠল। সারহানের সেই দৃশ্য দৃষ্টিগোচর হলো না, সে বরং মুহূর্তটা উপভোগ করলো বটে। অয়ত্রিকা টেবিল থেকে কফি মগটি নিয়ে আর দেরি করলো না, সারহানের রুম থেকে বেরিয়ে গেল দৌড়ে। সারহান বিছানা থেকে উঠে দরজা লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল বিছানায়। বিছানার হাতড়ে ফোনটা পেল সে। ফোন ওপেন করতেই 3-4টে মেসেজ চোখের সামনে ভেসে উঠল। সবগুলো সিন করলো, কিন্তু রিপ্লাই দেওয়ার মোটেও ইচ্ছে জাগলো না। ফোনটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করলো সারহান। অয়ত্রিকা রুমে একা একা পায়চারি করে চলেছে। একবার বেলকনিতে যাচ্ছে তো আরেকবার নিজ রুমের বিভিন্ন স্থানে গোল গোল ঘুরছে। এভাবে প্রায় ঘন্টাখানেক নিজের ওপর জুলুম করে ধপ করে বিছানায় বসে পড়ল। হাতে সন্নিকটে থাকা নিজ ফোনে সময়টা দেখে নিল। 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরেই তার জন্মদিন। কিন্তু কারো যেন কোনো খেয়ালই নেই, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আজ সারাদিন সে সকলের মনোভাব বোঝার চেষ্টা করেছে। সবাই প্রতিদিন যেভাবে নিয়ম করে চলে তেমনই চলছে, কোনো ভাবগতির পরিবর্তন লক্ষ্য করা যায়নি। নিশ্চয় সকলে তার জন্মদিন ভুলে গেছে। অয়ত্রিকার মন খারাপের পরিমাণ যেন বেড়েই চলেছে। অন্তত একজন আগে উইশ করলে মনটা ভালো হয়ে যেত। সে তো সকলের জন্মদিনের তারিখ মনে রাখে, 12টার সময় কেক দিয়ে উইশ করে, অথচ এইবার তার জন্মদিনের কথা মনেও রাখেনি। ভাবতেই কান্না পাচ্ছে অয়ত্রিকার। সে মেসেঞ্জারে ইশরা আর তিশাকে কল করবে, দেখলো দুজনেই এখন অফলাইনে। অয়ত্রিকা মুখ গোমরা করে ফোন রেখে শুয়ে পড়ল। আর কারো উইশের অপেক্ষা করবে না সে। দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে, বাইরে থেকে ভেসে আসছে গুনগুন আওয়াজ। একের অধিক মানুষের গলার স্বর প্রতিধ্বনিত হচ্ছে। বেশ কয়েকবার নক করার শব্দে অয়ত্রিকার কাঁচা ঘুম ভেঙে গেল। সে একটু আগেই চোখের পাতা এক করেছে। এই অসময়ে আবার কে এলো? তন্ত্রাচ্ছন্ন চোখ কষলে দরজার দিকে তাকালো। মনে হচ্ছে কেউ বাইরে আছে। মা আসেনি তো? আসতেই পারে। আগেও অনেকবার রাতে এসে অয়ত্রিকাকে দেখে গেছেন সাথী বেগম। আজ সে দরজা লাগিয়ে শুয়েছে, সে কারণে হয়তো নক করেছে। সে ঘুমু ঘুমু চোখে দরজা খুলে কে এসেছে না দেখেই বিছানায় ধপ করে শুয়ে পড়ল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অরিত্রিকা, হ্যাপি বার্থডে টু ইউ। পরিচিত কয়েকজন মানুষের গলার বার্থডে উইশ শুনেই হকচকিয়ে উঠল অরিত্রিকা। অন্ধকার রুমে আলো জ্বালানো হয়েছে। সে সামনে তাকাতেই খেয়াল করলো সাদাত, ইশরা, অরিন, তানিয়া বেগম, সাথী বেগম দাঁড়িয়ে আছেন। অরিত্রিকা বিস্মিত নয়নে সকলের দিকে তাকিয়ে আছে। তার মানে সকলে তার জন্মদিনের কথা মনে আছে। ভাবতেই মন ভালো হয়ে গেল তার। ইশরা অরিত্রিকাকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, কি রে, থম মেরে বসে আছিস কেন? আমাদের দেখে খুশি হসনি? অরিত্রিকা অবাকতা নিয়েই বলল, অরিন আপু আর ইশরাক কই থেকে আসলো? সাদাত তাড়া দিয়ে বলল। তোকে পরে বলবো, 12টা বেজে গেছে, কেক কাটতে হবে। অরিত্রিকা এবার মুখ ভার করে বলল, আমি তো ভেবেছি সবাই আমার জন্মদিন ভুলেই গেছো। এখন দেখছি কেউ ভুলে যায়নি, বরং আরও 2জন মানুষকে সারপ্রাইজ হিসেবে নিয়ে এসছো। কিন্তু আইডিয়াটা কার? অরিন অরিত্রিকার কথায় পাত্তা না দিয়ে বলল, পরে জানবি, আগে বিছানা থেকে ওঠ। অরিত্রিকা বিছানা থেকে উঠতেই অরিন তার হাতে রাখা কেকটি বিছানার উপর রাখলো। সাথী বেগম মেয়ের জন্য নিজ হাতে পায়েস বানিয়েছেন, তিনি কেকের পাশে রেখে দিলেন। অরিন সাদাতকে বলল, তোকে কি টেবিলে আনতে বলেছিলাম, এসেছিস? সাদাত মাথা চুলকে আমতা আমতা করে বলল, এই রে, ভুলে গেছি, এক্ষুনি আনছি। যা তাড়াতাড়ি। সাদাত দৌড়ে গিয়ে একটা টি টেবিল আনলো। ইশরা আর অরিন কেকটি টেবিলে রাখলো। সাথী বেগম বললেন, একটু পর আনন্দ করো, আমি অরিত্রিকাকে পায়েস খাইয়ে চলে যাই। সাদাত বলল, তুমিও থাকো চাচি, অনেক মজা হবে। না রে বাপ, তোদের মতো আনন্দ করার বয়স কি আছে আর? অরিত্রিকা আহ্লাদে মাকে জড়িয়ে ধরল। সাথী বেগমও মেয়েকে আগলে নিলেন।
কিছুটা সময় পেরোতে সাথী বেগম আরও তানিয়া বেগম অরিত্রিকাকে পায়েস খাইয়ে দিয়ে মন থেকে দোয়া করে দিলেন। অরিত্রিকা অল্পতেই অনেক খুশি হয়েছে। দুই মায়ের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। জন্মদিনের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়াতেও আলাদা ভালো লাগা কাজ করে। অরিত্রিকা জানে তানিয়া বেগম তাকে মেয়ের মতো স্নেহ করে। বাড়ির ছোট সদস্য বলে সব কিছুতেই তার ভাগ রয়েছে। সকলের ভালোবাসা কয়জন পায়? পরিবারের সকলের ভালোবাসার মধ্যমণি হয়ে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। সাথী বেগম আর তানিয়া বেগম দেরি করলেন না, নিজ রুমে চলে গেলেন। অরিত্রিকা বারবার দরজার দিকে তাকাচ্ছে। তার কল্পপুরুষ আজও কি আসবে না? সকলেই তো এখানে আছে, উনি আসলে কি এমন হতো? মন বলছে সারহান ভাই আজ এই স্পেশাল দিনে তার সাথে থাকুক। কিছু সুন্দর মুহূর্ত সবাই মিলে উপভোগ করতে পারবে সকলে মিলে। অবৈধ মন বলছে হাত ধরে টেনে নিয়ে আসতে, কিন্তু ওই যে সাহস নেই। অরিন কেকের বক্স ওপেন করতেই কেকের ওপর লেখা নামটা দেখে তার ভ্রু কুঁচকে গেল। সে চুপ করে একধানে তাকিয়ে রইল। অরিনকে থম মেরে থাকতে দেখে সাদাত বলল, কি হয়েছে, এভাবে কেকের দিকে তাকিয়ে আছো কেন আপু? অরিন নড়ে চড়ে উঠে বলল, নামটা চেঞ্জ হলো কিভাবে? সাদাত বলল, কেন, ঠিকই তো আছে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ফাইরুজ। আমরা তো সবাই অরিত্রীকে বলে ডাকি, তাই সেই হিসাবে নামটাও অরিত্রিকাই লিখতে বলা হয়েছিল। এখন দেখি নামও চেঞ্জ কর, কেকের ফ্লেভারও চেঞ্জ। ঈর্ষার গোয়েন্দা মনোভাব জেগে উঠেছে। সে সন্ধিয়ান দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা কিছু না বুঝে অবুঝের ন্যায় কথা শুনে যাচ্ছে। তাহলে কি কেক চেঞ্জ হয়ে গেছে? অরিত্রিকা অরিনকে জিজ্ঞেস করলো, আপু কেমন কেক অর্ডার করেছিলে? ভ্যানিলা ফ্লেভার, আর তোর নাম অরিত্রিতে লিখতে বলেছিলাম। এখানে তো চকলেট ফ্লেভার আর ফাইরুজ লেখা। ফাইরুজ তো আমায়। অরিত্রিকা আর কিছু বলতে পারল না, তার কথা আটকে গেল। সে যা ভাবছে সেটাই কি তাহলে সত্যি? সারহান অরিত্রিকাকে মাঝে মাঝে ফাইরুজ বলে ডাকে। তাহলে সারহান ভাই তার স্পেশাল দিনে নিজের পছন্দসই কেক অর্ডার করেছেন। ভাবতেই বাকরুদ্ধ হয়ে গেল অরিত্রিকা। বুকের মাঝে অদ্ভুত অনুভূতি আন্দোলন শুরু করে দিয়েছে। সে দরজার দিকে তাকাতেই নড়ে চড়ে উঠে পর্দার ফাঁকা হতে আবছা করো ছায়া দেখল। সে ধীর পায়ে এগিয়ে গেল ছায়ামূর্তির দিকে। দরজার কোণে সেই কম্পনরত কণ্ঠে অরিত্রিকা ডেকে উঠল, সারহান ভাই। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। নদীর স্রোতের ন্যায় সময়ও বহমান। চোখের পলকে দেখতে দেখতে কেটে গেছে 15 দিন। সকলের জীবন তাদের স্বাভাবিক নিয়মেই অতিবাহিত হচ্ছে, কিন্তু অরিত্রিকার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আগের থেকে কেমন চুপচাপ হয়ে গেছে। আগের মতো চঞ্চলতা নেই তার মাঝে। উচ্ছ্বাস উদ্দীপনা কোনো কিছুই তার ভাবভঙ্গিতে ফুটে ওঠে না। সারাক্ষণ রুমবন্দি করে রাখে নিজেকে। নিঃসুপ মনমরা উদাসীন ভঙ্গিতে সময় কাটে তার। বাড়ির সকলের সাথেও কথাবার্তার পরিমাণ অনেকটা কমে গেছে। সবাই কারণ জানতে চাইলে তখন অরিত্রিকা নিশ্চুপ থাকে। আপাতত অরিন অসুস্থ, তাই অরিত্রিকার এমন আজব ব্যবহারে কেউ আমলে নিচ্ছে না। অন্য সময় হলে কি হয়েছে তার সাথী বেগম মেয়ের থেকে জেনে নিতেন। অরিত্রিকা ক্লান্ত শরীরে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। চক্ষুদয় তার বন্ধ। বাইরে থেকে আসায় ঘেমে নিয়ে একাকার অবস্থা প্রায়। ঘরমাক্ত শরীরে জামাও বিচ্ছিরিভাবে আটকে আছে। প্রচণ্ড রোদে মুখ লালচে বর্ণ ধারণ করেছে। কপাল বেয়ে পড়ছে নোনা পানির কণা। বাইরের আবহাওয়া আজ অনেক উত্তপ্ত। মনে হচ্ছে বৈশাখ মাসের কাঠফাটা রোদ। চারিদিকে যেন অন্ধকার দেখছে সে। ফ্যানের ঠান্ডা হাওয়ায় যেন এখন একটু ভালো লাগছে অরিত্রিকার। তানিয়া বেগম অরিত্রিকার জন্য শরবত নিয়ে এসে বললেন, এই নে শরবত খা, দেখবি ক্লান্তি নিমিষেই গায়েব হয়ে গেছে। অরিত্রিকা ক্লান্ত চক্ষুদয় মিলে স্বাভাবিকভাবে উঠে বসলো। তানিয়া বেগমের থেকে শরবতের গ্লাসটা নিয়ে ক্লান্ত কণ্ঠে মৃদু হেসে বলল, ধন্যবাদ বড় মা, তোমার হাতের সুইট শরবতের জন্য। এটারই অভাব বোধ করছিলাম। তানিয়া বেগম অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে হেসে বললেন, হয়েছে, এবার খেয়ে নে। খাবই তো, তুমি বসো তো। তানিয়া বেগম সোফায় বসলেন। অরিত্রিকা এক চুমুকে পুরো গ্লাস শরবত শেষ করে দিল। টেবিলে গ্লাসটি রেখে শুধালো, মা এখনো আসেনি অরিনাপুর বাড়ি থেকে? না, আসেনি, হয়তো রাতে আসবে। ও, অ্যাডমিশন দিতে গিয়েছিল। তো কেমন হলো? ভালোই দিয়েছি তো, এখন দেখা যাক। ইশরার কেমন হলো পরীক্ষা? ভালোই হয়েছে। কোনো সমস্যা হয়নি তো অ্যাডমিশন দিতে গিয়ে? সাদাত ছিল, কোনো সমস্যা হয়নি। ইশরা আর আমাকে রুম দেখিয়ে দিয়েছিল। যাক, ছোট ছেলেটা দায়িত্ববান হয়েছে ধীরে ধীরে। আমি তো চিন্তা করছিলাম তোদের নিয়ে, 3 জন সব সামলাতে
পারছিস নাকি তাও নিয়ে ভয় কাজ করছিল। ভার্সিটিতে কত মানুষ এসেছে দূর থেকে, সারহান থাকলে চিন্তা হতো না, সব এক হাতে সামলে নিত। সারহানের কথা শুনতেই অরিত্রিকার মুখ অন্ধকার হয়ে এলো। মুখশ্রী মলিন বর্ণ ধারণ করেছে। মনে অভিমান যেন জোরালোভাবে বাসা বাঁধল পুনরায়। তানিয়া বেগমকে কিছু বুঝতে না দিয়ে অরিত্রিকা শুকনো মুখে বলল, তোমার বড় ছেলে সত্যি অনেক দায়িত্বশীল। তা না হলে নিজের কথা না ভেবে আগে দলের কাজ করতে যায় কেউ। ছেলে হিসেবেও পারফেক্ট। বড় বাবাকে ব্যবসার কাজে কত হেল্প করে। সাদাতকেও তো খুব ভালোবাসে। তানিয়া বেগম হেসে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।